তো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ক্লাসটিতে আমরা ক্লাস 12-এর 4th সেমের একটা ইম্পর্টেন্ট প্রোজ পেজ বা একটা গল্প আমরা পড়ব। গল্পটি হচ্ছে 3 কোয়েশ্চেন রিটেন বাই লিও টলস্টয়। এই গল্পটি কিন্তু তোমাদের 4th সেম যে পরীক্ষা তার জন্য খুবই ইম্পর্টেন্ট। যে দুটো গল্প তোমাদের রয়েছে তার মধ্যে 3 কোয়েশ্চেন অনেক সহজ, বুঝতেও সহজ, এবং এটার থেকে যে প্রশ্ন হবে সে প্রশ্নও সহজ হবে, তার উত্তর করাও খুব সহজ হবে। তাই গোটা গল্পটি তোমরা মনোযোগ দিয়ে শোনো, বোঝার চেষ্টা করো, এবং যদি পার্ট কোশ্চেন থাকে, হু সেড ইট, টু হুম, এই ধরনের প্রশ্ন থাকলে কিন্তু তোমরা খুব সহজেই উত্তর করতে পারবে যদি গল্পটা ভালো মতো তোমাদের পড়া থাকে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। 3 কোয়েশ্চেন্স, 3টি প্রশ্ন। লিও টলস্টয় লিখেছেন, রাশিয়ান লেখক লিও টলস্টয়। ওয়ান্স মানে একদা, ইট ওয়ান্স অকার টু আ সার্টেন জার। একদা কোনো একটা রাজার ক্ষেত্রে, জার হচ্ছে তোমার প্রাচীনকালে রাশিয়ান সম্রাটকে, রাশিয়ান রাজাদেরকে জার বলা হতো। তাহলে কোনো এক সময়ে একজন জারের মাথায় এটা হঠাৎ করে খেলে গেল বা মাথায় এলো যে ইফ হি অলওয়েজ নিউ দ্য রাইট টাইম টু বিগিন এভরিথিং, যদি সে সবসময় জানতে পারতো, কি জানতে পারতো না, রাইট টাইম, সঠিক সময় জানতে পারতো। কিসের সঠিক সময়? টু বিগিন এভরিথিং, সব কিছু শুরু করার সঠিক সময় যদি সে জানতে পারতো, 1 নাম্বার। 2 নাম্বার, ইফ হি নিউ হু আর দ্য রাইট পিপল টু লিসেন টু, সে যদি জানতে পারতো কারা ছিল সঠিক ব্যক্তি টু লিসেন টু, শোনার জন্য, অর্থাৎ কারা সেই সঠিক ব্যক্তি যাদের কথা শুনতে হবে, অ্যান্ড হুম টু অ্যাভয়েড, এবং কাদেরকে তিনি অ্যাভয়েড করবেন বা কাদেরকে এড়িয়ে চলতে হবে। অ্যান্ড এবং অ্যাবভ অল, সর্বোপরি, ইফ হি অলওয়েজ নিউ, যদি সে তিনি সবসময় জানতেন, হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, যে করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটি, তাহলে কি হতো? এই 3টি জিনিস যদি তিনি জানতে পারতেন, হি উড নেভার ফেল ইন এনিথিং, তিনি কোনো কিছুতেই ব্যর্থ হতেন না। হি মাইট আন্ডারটেক, যেই কাজগুলো তিনি তার দায়িত্বে নিতেন বা যেই কাজের দায়িত্ব তিনি নিতেন, আন্ডারটেক মানে কোনো কিছুর দায়িত্বভার গ্রহণ করা, যেই কাজের দায়িত্ব তিনি নিতেন সেই দায়িত্বে কখনোই তিনি ব্যর্থ হতেন না, যদি এই 3টি জিনিস তিনি জানতে পারতেন। অ্যান্ড দিস থট হ্যাভিং অকার্ড টু হিম, এবং এই চিন্তাটা তার মাথায় খেলে যাওয়ায় বা তার মাথায় চলে আসায়, হি হ্যাড ইট প্রোক্লেম, তিনি এটিকে ঘোষণা করিয়ে দিলেন, থ্রু আউট হিজ কিংডম, তার রাজত্ব জুড়ে। তাহলে হি হ্যাড ইট প্রোক্লেম মানে তিনি এটা ঘোষণা করলেন না এরকম না, কিন্তু তিনি এটাকে ঘোষণা করিয়ে দিলেন, মানে কেউ গিয়ে রাজার হয়ে প্রচার করে দিল। তাহলে গোটা রাজত্বে তিনি কি ঘোষণা করলেন? যে হি উড গিভ আ গ্রেট রিওয়ার্ড, তিনি দেবেন একটা বিশাল পুরস্কার, টু এনিওয়ান, যে কোনো ব্যক্তিকে। কোন ব্যক্তি? হু উড টিচ হিম হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, যে তাকে শেখাতে পারবে ফর এভরি অ্যাকশন, প্রত্যেকটা কাজের জন্য, হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম, কোনটা ছিল সঠিক সময়। অর্থাৎ প্রত্যেকটা কাজের সঠিক সময় যদি কেউ তাকে শিখিয়ে দিতে পারত, তাহলে সেই লোককে তিনি বিশাল পুরস্কার দেবেন। অ্যান্ড হু আর দ্য মোস্ট নেসেসারি পিপল, আরও একটা কথা তাকে বলতে হবে, তাকে শিখিয়ে দিতে হবে যে কারা ছিল সেই জারের জন্য সবচেয়ে প্রয়োজনীয় ব্যক্তি। অ্যান্ড হাউ হি মাইট নো, তিনি কিভাবে জানতে পারবেন, হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, যে করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটি ছিল। অর্থাৎ ফার্স্ট প্যারাগ্রাফে যে 3টি জিনিস বলল, সেকেন্ড প্যারাগ্রাফে একই কথা বলল, শুধু পার্থক্য এখানে এটাই যে রাজা এটাকে, এই 3টা প্রশ্নের উত্তর জানার জন্য তার রাজত্বে এটাকে প্রচার করে দিলেন, এবং এটা বললেন যে যারা সঠিক উত্তর দিতে পারবে তাদেরকে তিনি একটা বিশাল পুরস্কার দেবেন। এবং তিনি এই 3টি প্রশ্ন কেন জানতে চেয়েছিলেন? এই প্রশ্নের উত্তর জানতে চেয়েছিলেন যাতে করে যেই কাজে তিনি আন্ডারটেক করুন না কেন সেটাতে যাতে তিনি ফেল না হন। অ্যান্ড লার্নমেন কেম টু দ্য জার, তাহলে যখন গোটা রাজ্যে এটা প্রচার হয়ে গেল
তখন সমস্ত যারা বিদ্বান লোক বা জ্ঞানী লোক বা লার্ন হচ্ছে যারা শিক্ষিত লোক তারা রাজার কাছে আসলো, বাট দে অল আনসার্ড হিজ কোয়েশ্চেন ডিফারেন্টলি, কিন্তু তারা সকলে তার প্রশ্নের উত্তর ডিফারেন্টলি দিল, মানে আলাদা আলাদাভাবে দিল। এখন বলা হলো যে কটা বাজে, একই সময়ে তুমি তিনজন লোককে জিজ্ঞেস করলে কটা বাজে, বা এটা কটা বাজে এটা না বলে যদি বলি যে ভারতবর্ষের রাজধানী কোথায়, এখন কেউ যদি বলে কলকাতা, কেউ যদি বলে দিল্লি, কেউ যদি বলে আগ্রা, তাহলে আর তুমি হয়তো নিজে জানো না, তাহলে তুমি কোনটা ঠিক তো বুঝতে পারবে না। তো এইরকমই যারা স্কলার এসেছিল, যারা পণ্ডিত ব্যক্তি এসেছিল, তারা একই প্রশ্নের বিভিন্ন উত্তর দিয়েছিল, সেই জন্য রাজা কোনোটিকে কিন্তু গ্রহণ করবে না, পরবর্তীতে আমরা জানতে পারবো। তাহলে কি হলো, শিক্ষিত ব্যক্তিরা জারের কাছে আসলো, বাট দে অল আনসার্ড হিজ কোয়েশ্চেন ডিফারেন্টলি, কিন্তু তারা সকলে তার প্রশ্নের উত্তর আলাদা আলাদাভাবে দিল। ইন রিপ্লাই টু দ্য ফার্স্ট কোয়েশ্চেন, প্রথম প্রশ্নের উত্তরে, সাম সেইড দ্যাট, কেউ কেউ বললেন যে টু নো দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, প্রত্যেকটা কাজের জন্য সঠিক সময় জানতে, ওয়ান মাস্ট ড্র আপ ইন অ্যাডভান্স, কোনো একজনকে ইন অ্যাডভান্স মানে আগের থেকে পরিকল্পনা করে রাখতে হবে বা তৈরি করে রাখতে হবে, ড্র আপ মানে তৈরি করে রাখতে হবে। আর টেবিল অফ ডেইজ মানে দিনের তালিকা, মান্থস মানে মাসের তালিকা, অ্যান্ড ইয়ার্স এবং বছরের তালিকা, অর্থাৎ একটা দিনে সেই ব্যক্তিকে কি করবে, গোটা মাসে তার একটা টার্গেট থাকবে কি কি করবে, এবং তারপরে গোটা বছরে সে কি কি করতে চায় সেরকম একটা পরিকল্পনা আগের থেকে এঁটে রাখতে হবে। অ্যান্ড মাস্ট লিভ স্ট্রিক্টলি অ্যাকর্ডিং টু ইট, এবং অবশ্যই এই যে রুটিনটা সে করলো দিনের, মাসের এবং বছরের, সেটা অনুসারে তাকে কিন্তু বেঁচে থাকতে হবে, বা সেটা অনুসারেই স্ট্রিক্টলি একদম কঠোরভাবে সেটাকে মেনেই তাকে চলতে হবে। তাহলেই কোনো একজন ব্যক্তি যে ওই রাইট টাইম ফর এভরি অ্যাকশন সেটা জানতে পারে। এটা কিছু লোক এসে এই সমাধানটা ওই সম্রাটকে দিল। অনলি দাস, শুধুমাত্র এইভাবে, সেই দিয়ে তারা বলল, কুড এভরিথিং বি ডান, সব কিছু করা যেতে পারে অ্যাট ইটস প্রপার টাইম, এর সঠিক সময়ে। আদার্স, অন্যেরা, ডিক্লেয়ার দ্যাট, ঘোষণা করলো যে ইট ওয়াজ ইম্পসিবল টু ডিসাইড বিফোর হ্যান্ড, ইট ওয়াজ ইম্পসিবল এটা ছিল অসম্ভব, টু ডিসাইড স্থির করা, বিফোর হ্যান্ড মানে আগের থেকে। তাহলে অন্যেরাই এসে ঘোষণা করলো যে আগের থেকে স্থির করাটা অসম্ভব ব্যাপার ছিল। কি স্থির করা? দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, প্রত্যেকটা কাজের সঠিক সময় নির্ধারণ করা অসম্ভব ব্যাপার ছিল। বাট দ্যাট, কিন্তু যে, নট লেটিং ওয়ানসেলফ বি অ্যাবজর্বড ইন আইডল ফার্স্ট টাইমস, আইডল মানে অলস, ফার্স্ট টাইম মানে সময় কাটানো, আর অ্যাবজর্বড মানে হচ্ছে নিমগ্ন থাকা বা কোনো কিছুতে গভীরভাবে মনোযোগ বা মনোনিবেশ করে থাকা। বলল যে তো সঠিক সময় তো এভাবে নির্ধারণ করা সম্ভব নয় প্রত্যেকটা কাজের জন্য, কিন্তু তার মানে এটাও নয় যে কোনো একজন লেট করবে মানে অ্যালাউ করবে নিজেকে অ্যাবজর্বড হতে মানে নিমগ্ন থাকতে, তার অলসভাবে সময় কাটানোর মধ্যে কোনো একটা ব্যক্তি তা নিজেকে হচ্ছে নিবিষ্ট করে রাখবে, নিজেকে অ্যাবজর্ব করে রাখবে, সেটাও কিন্তু ঠিক নয়। ঠিক আছে, ওয়ান শুড অলওয়েজ অ্যাটেন্ড টু অল, বরং তাহলে কি করতে হবে, কোনো একজনের উচিত সব কিছুতে মনোযোগ দেবে। ওয়ান শুড অলওয়েজ অ্যাটেন্ড টু অল, এখানে অ্যাটেন্ড মানে মনোযোগ দেওয়া। তাহলে কোন সব কিছু? টু অল দ্যাট ওয়াজ গোয়িং অন, অর্থাৎ যা কিছু চলছিল তার প্রত্যেকটা কাজে কোনো একজন প্রথমে মনোযোগ দেবে, অ্যান্ড দেন ডু, তারপরে করবে হোয়াট ওয়াজ মোস্ট নিডফুল, সবচেয়ে প্রয়োজনীয় কোন কাজটি সেটি তারপরে সে বেছে নিয়ে করবে। আদার্স, অন্যেরা, এগেইন আবার, সেইট বলল, দ্যাট হাউএভার অ্যাটেন্টিভ দ্য জার মাইট বি, অর্থাৎ যার যতটাই অ্যাটেন্টিভ হোক না কেন, যার যতটাই বেশি মনোযোগী হোক না কেন, কিসের প্রতি? টু হোয়াট ওয়াজ গোয়িং অন, যা কিছু ঘটে চলছিল তার প্রতি যার যতটাই মনোযোগী হন না কেন, ইট ওয়াজ ইম্পসিবল ফর ওয়ান ম্যান টু ডিসাইড, তো একজন মানুষের পক্ষে স্থির করা অসম্ভব ছিল
কারেক্টলি সঠিকভাবে স্থির করা অসম্ভব ছিল। কি ঠিক করা? দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, যে প্রত্যেকটা কাজের জন্য সঠিক সময় নির্ধারণ করা একজন মানুষের পক্ষে অসম্ভব ছিল। তাহলে কি করতে হবে? প্রচুর লোক লাগবে, সেই কথাটাই বলবে। বাট দ্যাট, কিন্তু যে হি শুড হ্যাভ আ কাউন্সিল অফ ওয়াইজ মেন, তাহলে যারকে কি করতে হবে? ওয়াইজ মেনদের একটা কাউন্সিল তাকে গঠিত করতে হবে বা রাখতে হবে। তা কাউন্সিল মানে হচ্ছে পারিষদ বা একটা কমিটি। হ্যাঁ, তাহলে ওয়াইজ মেন মানে হচ্ছে জ্ঞানী লোক। জ্ঞানী লোকদের একটা পারিষদ বা পরিষদ বা কমিটি তাকে তৈরি করতে হবে। হুড হেল্প হিম, যেই আর ওই যে কমিটির মধ্যে বা কাউন্সিলের মধ্যে যে সমস্ত ব্যক্তি, হয়তো 30 জন বা 35 জন ব্যক্তি থাকলো, তারা তাকে হেল্প করবে টু ফিক্স দ্য প্রপার টাইম ফর এভরিথিং, সব কিছুর জন্য সঠিক সময়টাকে ফিক্স করতে বা নির্ধারণ করতে। বাট দেন এগেইন, কিন্তু তখন আবার আদার সাইড, অন্যরা বলল, দেয়ার আর সামথিং হুইচ কুড নট ওয়েট টু বি লেইড বিফোর আ কাউন্সিল। অন্যেরা এসে বলল যে না না, আগে যারা লার্নমেন আসলো তারা কিন্তু ঠিক কথা বলেনি, কেননা তারা বলেছিল একটা কাউন্সিল তৈরি করতে হবে। তাহলে কাউন্সিল বা একটা কমিটি যদি থাকে, তাহলে 3 দিনের বা 4 দিনের নোটিশ দিয়ে তাদেরকে ডাকতে হবে, কারণ সেই লোকগুলো বিভিন্ন জায়গায় থাকবে। তো তাদেরকে আগের থেকে একটা নোটিশ দিয়ে মিটিংয়ের দিনক্ষণ বলে দিতে হবে। তো এমন কিছু কিছু জরুরি ব্যাপার আছে, যেই ব্যাপারগুলো কাউন্সিলের সামনে রাখার জন্য যে প্রয়োজনীয় সময়, সেই সময়ের জন্য অপেক্ষা করা যেতে পারে না। বাট অ্যাবাউট হুইচ ওয়ান হ্যাড অ্যাট ওয়ান্স টু ডিসাইড, বরং যেই কাজগুলো সম্পর্কে কোনো একজনকে সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিতে হয়। অ্যাট ওয়ান্স মানে সঙ্গে সঙ্গে ডিসাইড করতে হয়। কি ডিসাইড করতে হয়? হোয়েদার টু আন্ডারটেক দেম অর নট, যে তাদেরকে গ্রহণ করা হবে কি হবে না, সেই কাজটা করা হবে কি হবে না। তাহলে সেই কাজের ক্ষেত্রে কিন্তু আগের লোকগুলো যেই সমাধান দিল সেটা কোনো কার্যকরী ভূমিকা রাখবে না। বাট ইন অর্ডার টু ডিসাইড দ্যাট, কিন্তু সেটা স্থির করতে, যে আমি কোনো একটা কাজকে গ্রহণ করব কি করব না, সেটা স্থির করতে, ওয়ান মাস্ট নো বিফোর হ্যান্ড, কোনো একজনকে আগের থেকে জানতে হবে। কি জানতে হবে? হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন, কোন ঘটনাটা ঘটতে চলেছে সেটা আগের থেকে জানা থাকতে হবে। অ্যান্ড ইট ইজ অনলি ম্যাজিশিয়ানস হু নো দ্যাট, এবং একমাত্র ম্যাজিশিয়ানরাই কিন্তু এটা জানে। অ্যান্ড দেয়ারফোর, অতএব, ইন অর্ডার টু নো দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, অতএব প্রত্যেকটা কাজের সঠিক সময় জানতে, ওয়ান মাস্ট কনসাল্ট ম্যাজিশিয়ান, কোনো একজনকে অবশ্যই ম্যাজিশিয়ানদের সাথে কনসাল্ট করতে হবে বা পরামর্শ করতে হবে। তাহলে দেখো, ফার্স্ট পেজে ইন রিপ্লাই টু দ্য ফার্স্ট কোশ্চেন থেকে শুরু করে এই ম্যাজিশিয়ান পর্যন্ত এই পার্টটা কিন্তু ততটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট নয়। ঠিক আছে, এবার চলো সেকেন্ড পেজ। ইকুয়ালি ভ্যারিয়াস ওয়ার দ্য আনসার টু দ্য সেকেন্ড কোয়েশ্চেন। ইকুয়ালি মানে সমানভাবে, ভ্যারিয়াস মানে আলাদা আলাদা ছিল আনসার টু দ্য সেকেন্ড কোয়েশ্চেন, অর্থাৎ প্রথম প্রশ্নের উত্তর যেরকম বিভিন্ন রকমের হলো, এই সমানভাবে দ্বিতীয় প্রশ্নের উত্তরও ভিন্ন ভিন্ন রকমের ছিল। ভ্যারিয়াস মানে বিভিন্ন রকমের ছিল। সাম সেইড, কেউ কেউ বললো, দ্য পিপল দ্য যার মোস্ট নিডেড ওয়ার হিজ কাউন্সিলার্স, কিছু লোক এসে বললো যে লোকজন যাদের সবচেয়ে বেশি প্রয়োজন তারা ছিল তার কাউন্সিলররা, মানে পারিষদবর্গ। আদার্স, অন্যরা এসে বলল, না না, কাউন্সিলর আর নয়, যাদের সবচেয়ে প্রয়োজনীয় ব্যক্তি হচ্ছে প্রিস্ট মানে পুরোহিত। আদার্স, অন্য একটা গ্রুপ এসে বলল যে না, সেটাও ঠিক নয়, দ্য ডক্টরস, মানে যাদের সবচেয়ে প্রয়োজনীয় ব্যক্তি হচ্ছে ডাক্তারেরা। হোয়াইল সাম সেইড, যখন কেউ কেউ এসে বলল, দ্য ওয়ারিয়র্স ওয়ার দ্য মোস্ট নেসেসারি, যে যোদ্ধারা হচ্ছে সবচেয়ে প্রয়োজনীয় ব্যক্তি। এটা গেল সেকেন্ড কোশ্চেনের আনসার, এরকম বিভিন্ন আনসার যার পেল। এবার থার্ড কোশ্চেন। টু দ্য থার্ড কোশ্চেন, তৃতীয় প্রশ্নের অ্যাজ টু হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অকুপেশন, যে প্রশ্নটা ছিল যে সবচেয়ে ইম্পর্টেন্ট অকুপেশন বা অ্যাকশন বা কাজ কোনটি ছিল, এখানে অকুপেশন মানে কাজ। এই প্রশ্নের উত্তরে সাম রিপ্লাইড দ্যাট, কেউ কেউ উত্তর দিল যে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ সায়েন্স, যে পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ছিল হচ্ছে বিজ্ঞান। আদার সাইড, অন্যরা বলল, ইট ওয়াজ স্কিল ইন ওয়ারফেয়ার, যে না না,
এটা হচ্ছে যুদ্ধবিদ্যায় পারদর্শিতা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। দ্য স্কিল মানে পারদর্শিতা বা দক্ষতা, ওয়ারফেয়ার মানে যুদ্ধ। অ্যান্ড আদার্স, অন্যেরা এগিন আবার বলল যে ইট ওয়াজ রিলিজিয়াস ওয়ারশিপ, অর্থাৎ বলল যে ধর্মীয় পুজো অর্চনা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। তাহলে তৃতীয় প্রশ্নেরও বিভিন্ন উত্তর যার কিন্তু পেল। অল দ্য আনসার্স বিং ডিফারেন্ট, সমস্ত উত্তরগুলো আলাদা হওয়ায় দ্য জার এগ্রিড উইথ নান অফ দেম, যার তাদের কারোর সঙ্গেই কিন্তু এগ্রি করলো না, মানে রাজি হলো না, কারোর উত্তরের সঙ্গে সহমত পোষণ করলো না। অ্যান্ড গেভ দ্য রিওয়ার্ড টু নান, এবং কাউকেই পুরস্কারটি দিল না। বাট স্টিল উইশিং টু ফাইন্ড দ্য রাইট আনসার্স টু হিজ কোয়েশ্চেন্স, কিন্তু তবুও তার প্রশ্নগুলোর রাইট আনসার খুঁজে বের করার ইচ্ছা থাকায় হি ডিসাইডেড টু কনসাল্ট আ হারমিট, তিনি স্থির করলেন একজন হারমিটের সঙ্গে কনসাল্ট করতে, মানে একজন ঋষি বা মুনির সাথে হচ্ছে পরামর্শ করতে। হারমিট মানে মুনি বা ঋষি, আমরা এরপর হারমিটকে হারমিটই বলবো। তা হারমিটটা আবার কেমন ছিলেন? ওয়াইডলি রিনাউন্ড ফর হিজ উইজডম, অ্যান্ড দিস হারমিট ওয়াজ ওয়াইডলি ফেমাস। রিনাউন্ড হচ্ছে ফেমাস মানে বিখ্যাত। কিসের জন্য বিখ্যাত? ফর হিজ উইজডম মানে তার প্রজ্ঞা বা জ্ঞানের জন্য তিনি বিখ্যাত ছিলেন। সেরকম একজন জ্ঞানী হারমিটের সঙ্গে তিনি কনসাল্ট করবেন। দ্য হারমিট লিভড ইন আ উড, হারমিট বা সেই মুনি বা ঋষি বাস করত একটি অরণ্যে, হুইচ হি নেভার কুইটেড, যেটা তিনি কখনোই ত্যাগ করেননি। কুইট মানে ত্যাগ করা। অ্যান্ড হি রিসিভড নান বাট কমন ফোক, এবং তার আরও একটা বৈশিষ্ট্য ছিল যে তিনি সাধারণ, কমন ফোক মানে সাধারণ মানুষ, ফোক মানে মানুষ, সাধারণ মানুষ ছাড়া কারোর সঙ্গে সাক্ষাৎ করতেন না। সুতরাং তাহলে এখানে একটা জিনিস দেখো যে যার হারমিট সম্পর্কে যেটা বলা হলো যে হারমিট কি না একটা উডস যে বা অরণ্যে বাস করত, এবং সেই অরণ্যটি কখনোই তিনি পরিত্যাগ করতেন না। হি ওয়াজ ফেমাস ফর হিজ উইজডম, সেটা বলল। তার 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে হি রিসিভ নান বাট দ্য কমন ফোক, মানে তিনি সাধারণ মানুষ ছাড়া কারোর সঙ্গে সাক্ষাৎ করতেন না। তো এখন রাজা যদি তার রয়্যাল ড্রেস পরে, মানে রাজার পোশাক পরে এই হারমিটের সঙ্গে দেখা করতে যায়, স্বাভাবিকভাবেই হারমিট তার সঙ্গে সাক্ষাৎ করবে না কিন্তু, তাই না? সেই জন্য রাজা বুদ্ধি করে কি করলো, তার পোশাকটিকে পরিবর্তন করে সাধারণ মানুষ হিসাবে সেই হারমিটের কাছে যাবে, সেটাই বলবে দেখো। সো দ্য জার পুট অন সিম্পল ক্লথ, সুতরাং জার কি করলো, পুট অন হচ্ছে ফ্রেজাল ভার্ব, তোমরা জানো, মানে পরিধান করা। সুতরাং যার পরিধান করলেন সাধারণ জামা কাপড়। অ্যান্ড বিফোর রিচিং দ্য হারমিট সেল, এবং হারমিটের সেই যে সেল বা কুটির, সেখানে পৌঁছাবার আগে ডিসমাউন্টেড ফ্রম হিজ হর্স, ডিসমাউন্ট মানে নেমে পড়া, তার ঘোড়ার থেকে নেমে পড়লেন। অ্যান্ড লিভিং হিজ বডিগার্ড বিহাইন্ড, এবং তার বডিগার্ডকে বা দেহরক্ষীকে পেছনে ফেলে ওয়েন্ট অন অ্যালোন, একাই তিনি চলে গেলেন। হোয়েন দ্য জার অ্যাপ্রোচড, যখন জার এগিয়ে গেল, কার দিকে এগিয়ে গেল? হারমিটের দিকে। দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড ইন ফ্রন্ট অফ হিজ হাট, হারমিট তার কুটিরের সামনে, হাট মানে কুটির, ইন ফ্রন্ট অফ হিজ হাট মানে তার কুটিরের সামনে, আর ইন ফ্রন্ট অফ মানে সামনে। তাহলে হারমিট তার কুটিরের সামনে ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড, মাটি খনন করছিল। ডিগ মানে খনন করা, গ্রাউন্ড মানে মাটি। হি গ্রিটেড হিম, তো এই জারকে দেখেই হারমিট কী করলো, গ্রিট করলো, মানে অভিনন্দন বা শুভেচ্ছা জানালো। আমরা যেমন সকালবেলা কারোর সাথে দেখা হলে গুড মর্নিং বলি, সেরকম গ্রিট করলো। অ্যান্ড ওয়েন্ট অন ডিগিং, এবং খনন কার্য চালিয়ে যেতে লাগলেন। ঠিক আছে। দ্য হারমিট ওয়াজ ফ্রেইল অ্যান্ড উইক, হারমিটের আরও একটা বৈশিষ্ট্য কিন্তু এখানে বলছে। হারমিট ছিল ফ্রেইল মানে কৃশ বা খুব পাতলা চেহারার লোক, ফ্রেইল মানে পাতলা চেহারা, অ্যান্ড উইক দুর্বল। অ্যান্ড যেহেতু তিনি খুব পাতলা এবং দুর্বল ছিলেন, সেই জন্য ইচ টাইম হি স্টাক হি স্পেড ইনটু দ্য গ্রাউন্ড, যতবার বা প্রত্যেকবার যখন তিনি তার স্পেডটাকে, স্পেড মানে কোদাল, কোদালটাকে মাটির মধ্যে কোপ দিচ্ছিলেন, অ্যান্ড টার্নড আ লিটিল আর্থ, এবং কি করছিল, কোপ দিয়ে অল্প মাটিকে হচ্ছে টার্ন করছিলেন, মানে হচ্ছে উল্টে দিচ্ছিলেন, ততবারই হি ব্রেথ হেভিলি, সে খুব জোরে জোরে
নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছিল, মানে বোঝা যাচ্ছিল তার কষ্ট হচ্ছিল, তার খুব পরিশ্রম হচ্ছিল। দ্য জার ওয়েন্ট আপ টু হিম, এবার জার তার কাছে চলে গেল, অ্যান্ড সেইড, এবং বলল, আই হ্যাভ কাম টু ইউ, আমি আপনার কাছে এসেছি, ওয়াইজ হারমিট, জ্ঞানী ঋষি বা হারমিট, টু আস্ক ইউ টু আনসার 3 কোয়েশ্চেন, আপনাকে 3টি প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করতে। কি কি প্রশ্ন? হাউ ক্যান আই লার্ন টু ডু দ্য রাইট থিং অ্যাট দ্য রাইট টাইম। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, কিভাবে আমি শিখতে পারি করতে সঠিক জিনিসটি সঠিক সময়ে। হু আর দ্য পিপল আই মোস্ট নিড, কারা হচ্ছে সেই সমস্ত ব্যক্তি যাদেরকে আমার সবচেয়ে বেশি প্রয়োজন। অ্যান্ড টু হুম শুড আই দেয়ারফর পে মোর অ্যাটেনশন দ্যান টু দ্য রেস্ট, এবং কাকে আমার উচিত অতএব অধিক মনোযোগ দেওয়া দ্যান টু দ্য রেস্ট, বাদবাকিদের তুলনায়। এখানে রেস্ট মানে অবশিষ্ট বা বাদবাকি, বাদবাকিদের তুলনায় কাদেরকে সবচেয়ে বেশি মনোযোগ দেওয়া আমার উচিত। তাহলে 3টি প্রশ্ন কিন্তু যার হারমিটের সামনে প্লেস করলো। আর এই 3টি প্রশ্ন কিন্তু তোমরা মুখস্থ করে ফেলবে, হয় 2 নম্বরের প্রশ্ন অথবা 6 নম্বরের প্রশ্ন থাকার খুব সম্ভাবনা রয়েছে। অ্যান্ড হোয়াট অ্যাফেয়ার্স আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট, এবং কোন কাজটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। অ্যান্ড নিড মাই ফার্স্ট অ্যাটেনশন, এবং আমার প্রথম মনোযোগের দাবি রাখে, বা আমার প্রথম মনোযোগ দেওয়া দরকার, সেটা কোন কাজগুলো। এই 3টি প্রশ্ন রাখলো। দ্য হারমিট লিসেন টু দ্য জার, হারমিট জারের কথা শুনলো, বাট আনসার্ড নাথিং, কিন্তু উত্তর কিছুই দিল না। হি জাস্ট স্প্যাট অন হিজ হ্যান্ড, সে শুধুমাত্র কি করলো, তার হাতে স্প্যাট করলো। স্পিটের সেকেন্ড ফর্ম হচ্ছে স্প্যাট, স্পিট মানে থুতু ফেলা, তার হাতে থুতু ফেললো, হাতের তালুতে। অ্যান্ড রিকমেন্সড ডিগিং, এবং ডিগিংটাকে পুনরায় শুরু করলো। রিকমেন্স মানে পুনরায় শুরু করা। এবার হাতের মধ্যে যে থুতু ফেলার ব্যাপারটা, তোমরা যারা গ্রামে থাকো তোমরা জানো যে যারা কর্মঠ লোক হয়, পরিশ্রমী লোক হয়, কোদাল বা এই ধরনের কাজ করে, তখন কাজ করতে করতে ওর যে হাতলটা থাকে কোদালের, সেটা মসৃণ হয়ে যায়, খুব স্মুথ হয়ে যায়, ফলে গ্রিপ করা খুব অসুবিধা হয়। আর গ্রিপ করার জন্য কি করে, অনেক সময় ওই হাতে থুতু দিলে একটু আঠালো আঠালো হয়, ওটা গ্রিপ ভালো হয়। তোমরা অনেক সময় যখন ক্রিকেট খেলার সময় কিন্তু যদি গ্রিপ ভালো মতো না থাকে, আমরা কি করি, মাটির সাথে হাতে মাটি লাগিয়ে ওটাকে গ্রিপ করার চেষ্টা করি। তো ওরা সেটাও করে, আবার হাতে অল্প থুতু দিয়ে তারপরে হাতটাকে আঠালো করে তারপরে ওই যে হ্যান্ডেলটা বা হাতলটা আছে সেটাকে গ্রিপ করার চেষ্টা করে। তাহলে এখানে আমরা যেটা বলবো যে কি করলো, এই প্রশ্নগুলো শুনলো, কিন্তু কোনো কিছু উত্তর না দিয়ে সে তার হাতে একটু থুতু ছিটিয়ে আবার তার ডিগিংটাকে পুনরায় শুরু করলো। ইউ আর টায়ার্ড, আপনি তো ক্লান্ত। সেইড দ্য জার, জার বলল, লেট মি টেক দ্য স্পেড, আমাকে কোদালটা দিন বা নিতে দিন। অ্যান্ড ওয়ার্ক আ হোয়াইল ফর ইউ, এবং আপনার জন্য অল্প কাজ করতে দিন। থ্যাঙ্কস, ধন্যবাদ। সেইড দ্য হারমিট, হারমিট বললেন। অ্যান্ড গিভিং দ্য স্পেড টু দ্য জার, জারকে স্পেড মানে কোদালটা দিয়ে হি স্যাট ডাউন অন দ্য গ্রাউন্ড, সে বসে পড়ল মাটির উপরে। হোয়েন হি হ্যাড ডাগ 2 বেডস, যখন তিনি 2টো বেড মানে 2টো জমির ছোট টুকরো, হ্যাঁ, 2টো টুকরো যখন তিনি অলরেডি খনন করে ফেলেছেন, দ্য জার স্টপড, জার তখন কি করলেন না, তার খনন কার্য বা খনন করা থামালেন। অ্যান্ড রিপিটেড হিজ কোয়েশ্চেন, এবং তার প্রশ্ন পুনরায় বললেন বা রিপিট করলেন। দ্য হারমিট এগেইন গেভ নো আনসার, হারমিট আবার কোনো উত্তর দিল না। বাট রোজ, তো এতক্ষণ বসেছিল, এইবার কি রোজ মানে রাইজের পাস্ট টেন্স রোজ, এইবার হচ্ছে আস্তে আস্তে বসেছিল, এইবার আস্তে আস্তে তিনি উঠলেন, রোজ রাইজ। স্ট্রেচড আউট হিজ হ্যান্ড ফর দ্য স্পেড, এবং হাতটাকে বাড়িয়ে দিল, স্ট্রেচড আউট কিসের জন্য বাড়িয়ে দিল, ফর দ্য স্পেড, ওই কোদালটার জন্য। অ্যান্ড সেইড, এবং বলল, নাও রেস্ট আ হোয়াইল, এখন একটু বিশ্রাম করুন। অ্যান্ড লেট মি ওয়ার্ক আ বিট, আমাকে একটু কাজ করতে দিন। বাট দ্য জার ডিড নট গিভ হিম দ্য স্পেড, কিন্তু জার তাকে কিন্তু কোদালটি দিলেন না। অ্যান্ড কন্টিনিউড টু ডিগ, এবং খনন করেই যেতে লাগলেন। 1 hour পাস্ট,
1 ঘন্টা অতিক্রান্ত হলো, অ্যান্ড অ্যানাদার আরও 1 ঘন্টা অতিক্রান্ত হলো। দ্য সান বিগ্যান টু সিঙ্ক বিহাইন্ড দ্য ট্রিজ, এবং সূর্য শুরু করলো সিঙ্ক ডুবে যেতে, বিহাইন্ড দ্য ট্রিজ মানে গাছের পেছনে। অ্যান্ড দ্য জার অ্যাট লাস্ট, এবং জার শেষ পর্যন্ত স্ট্রাক দ্য স্পেড মানে কোদাল দিয়ে কোপ দিল বা আঘাত করলো, ইনটু দ্য গ্রাউন্ড মাটির মধ্যে, অ্যান্ড সেইড এবং বললেন, আই কেম টু ইউ আমি আপনার কাছে এসেছিলাম, ওয়াইজ মেন জ্ঞানী লোক, ফর অ্যান আনসার টু মাই কোয়েশ্চেন আমার প্রশ্নের উত্তরের জন্য। ইফ ইউ ক্যান গিভ মি নান আপনি যদি কোনোটাই আমাকে দিতে পারবেন না, কোনো উত্তরই আমাকে দিতে পারবেন না, টেল মি সো তাহলে সেটা আমাকে আপনি বলে দিন, অ্যান্ড আই উইল রিটার্ন হোম আমি বাড়ি চলে যাব। ঠিক আছে, তো আমাদের ফার্স্ট পার্টে এইটুকুই থাকলো। দেখা হবে পরের ক্লাসে যখন আমি সেকেন্ড পার্ট বা লাস্ট পার্ট নিয়ে আসব। সবাই ভালো থেকো, ধন্যবাদ।